স্বাগত ডেডলাইন ঢাকায়। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। 1947 সালে নূরজাহান বেগমের হাতে শুরু হয় উপমহাদেশের নারী সাংবাদিকতা। চ্যালেঞ্জিং এ পেশায় একসময় নারীদের আগ্রহ কম থাকলেও এখন পরিস্থিতি অনেক বদলেছে। এই মুহূর্তে অসংখ্য নারী কাজ করছেন সাহসিকতার সঙ্গে গণমাধ্যমে। সাংবাদিকতায় নারীদের অবস্থান নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকা। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন এবং চ্যানেল ৭১-এর বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা। রেজা ভাই এবং আপা, আপনাদের দুজনকেই স্বাগত। আমরা সাধারণভাবে এরকম একটা, বিশেষ করে টেলিভিশন আসার পরে একটা পারসেপশন তৈরি হয়েছে এবং আজকেও আমার যে ইন্ট্রো লিখেছে তার মধ্যেও এটা আছে, আমি দেখছি যে এখন বুঝি অনেক নারী কাজ করছে। আপা, প্রকৃত পরিস্থিতিটা যদি একটু আমাদেরকে তুলে ধরেন, যে আসলে এই বাস্তবতা আমরা চোখে যা দেখছি আর সত্যিকার তথ্য কি বলছে। যেটা আমাদের সবার জন্যই আসলে খুব দুঃখজনক যে এই গ্লোবাল মিডিয়া মনিটরিং যে প্রজেক্ট, যেখানে প্রতি ৫ বছর অন্তর অন্তর হিসেব নেওয়া হয় নারীর অবস্থান, এবং এছাড়া 14 সালেও আরেকটা গবেষণা আমি করেছিলাম এরই কন্টিনিউয়েশন। সেখানে দেখতে গিয়ে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের যদিও ধারণা যে অনেক নারী এখন সাংবাদিকতা, এবং আসাই উচিত, কিন্তু সত্যিকার অর্থে সব মিলিয়ে শতকরা 25%, 1/4 নারীও কিন্তু এখন সাংবাদিকতায় কাজ করেন না। তার চেয়েও ভয়াবহ কথা যে কোনো জায়গায় এটি 15 বছর ধরে গ্লোবাল মিডিয়া মনিটরিং প্রজেক্ট প্রথম এখানে বাংলাদেশে অংশগ্রহণ করে 2005 সালে। 15 সালে আমরা গত বছর 3 নম্বরটি করেছি, এবং দেখা যাচ্ছে যে 15 বছরে কোথাও নারী সাংবাদিকের অংশগ্রহণ একই রকমই থাকছে। যেমন সংবাদপত্রে নারীর অবস্থান তো অত্যন্ত নিম্নমুখী, এবং সেটা বাড়েনি। টেলিভিশন, যেখানে আমরা আশা করছি যেহেতু এটা দর্শন মাধ্যম, এবং টেলিভিশন শুরু হওয়ার পর থেকে কিন্তু এখানে নারীর অংশগ্রহণের একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এবং তারা কিন্তু নিজেদের যোগ্যতাও প্রমাণ করেছে। কিন্তু তারপরেও আমরা দেখব যে টেলিভিশনের ক্ষেত্রে কোনো জায়গায় এটা স্ট্যাটিক আছে, আর এবং কোনো জায়গায় আসলে কমছে। এবং যেখানে আমরা নারীকে দেখতে পাচ্ছি অনেক বেশি, নারীকে দেখা যাচ্ছে যে তারা উপস্থাপন যতখানি করছেন, অর্থাৎ খবরের প্রেজেন্টেশন যতখানি করছেন, অ্যাঙ্কর না কিন্তু প্রেজেন্টেশন যতখানি করছেন, ততখানি কিন্তু রিপোর্টিং করছেন না। আবার রিপোর্টিং যখন করছেন তখন তার মধ্যে অনেক বেশি করছেন ডেস্ক রিপোর্টিং। তো এই সমস্ত কিছু মিলিয়ে যদি আমরা সাংবাদিকতায় ওভারঅল বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে অবস্থাটা আশাব্যঞ্জক নয়। ইশতিয়াক ভাই, এই যে আশাব্যঞ্জক নয়, সেখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও আমি দেখেছি, আমি যাদের সঙ্গে কাজ শুরু করেছিলাম তাদের অনেকেই এখন আর ইন্ডাস্ট্রিতে নেই, ঝরে পড়েছে। এই বিষয়টা আপনার অভিজ্ঞতা আরও অনেক বেশি, একটু জানতে চাই যে সত্যিকার অর্থে পরিস্থিতিটা, মানে ইলেকট্রনিক মিডিয়ার বয়স যত বাড়ছে ততই এটার পত্রিকার ওই যে প্রবণতাটা সেটা প্রবল হচ্ছে। কারণ এই পরিস্থিতিটা কেন হচ্ছে, বা আমার অবজারভেশন সত্যি আছে কিনা, ঠিক আছে কিনা, ইশতিয়াক ভাই আপনার কাছ থেকে একটু জানি। ধন্যবাদ। এবং আপা যা বলছিলেন আমি তার সাথে দ্বিমত করব না, কিন্তু আপনি শুরুতে যেটা বলছিলেন যে আগের চেয়ে বেড়েছে, এমনিতে ওভারঅল একটা উপর দিক থেকে দেখলে মনে হবে যে মেয়েদের অনেক পদচারণা আছে, কারণ সংখ্যা যেহেতু বেড়েছে, গণমাধ্যমের সংখ্যা বেড়েছে, 26টা টেলিভিশন, সুতরাং বেশি মেয়ে তো দেখা যাবেই, কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে এটা বেশি না। আমি আরেকটু, আপনি যেটা বললেন যে আমার অভিজ্ঞতা আমি কি দেখেছি, আমার কাছে এটা মনে হচ্ছে সাংবাদিকতা ইটসেলফ এখন একটা খুব মেধা আকর্ষণকারী পেশা নয়, যার কারণে এখানে মেয়েরা মানে মেধা যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরা এখানে কিন্তু থাকছে না। স্যালারি প্রবলেম, ঠিকমতো স্যালারি না হওয়া, এটা একটা বিষয়। সিকিউরিটি, চাকরির নিরাপত্তা, সার্ভিস বেনিফিটস, এগুলো তো একেবারেই একটা, মানে আমি বলবো প্রাতিষ্ঠানিক কোনো রূপ পায়নি। আমাদের গণমাধ্যম এখন পর্যন্ত সংগঠন পর্যায়ে রয়েছে, এটা প্রাতিষ্ঠানিক কোনো দিকে যেতে পারেনি আমাদের গণমাধ্যম। বলে সংগঠন পর্যায়ে থাকলে যেটা হয়, সেইখানে কিন্তু মেধা আকর্ষণ করে না, যোগ্যতা আকর্ষণ করে না, এক ধরনের আমি বলবো ইনডিসিপ্লিন অ্যাট্রাক্ট করে, এবং সেইখান থেকে মেয়েরা তো ইনডিসিপ্লিন সিনারিওতে আরও থাকতে পারে না।
ইনডিসিপ্লিন কিন্তু ডিসকারেজেস উইমেন, তাই না? আপনার পরিবেশটা তাকে তো আমি কন্ডিউসিভ করে দিতে পারছি না, সেটা একটা বড় জায়গা। যেমন আপার একটা অবজারভেশন রাইট, যে প্রেজেন্টেশনে আমরা তাও যেই কয়টা মেয়েকে দেখি, রিয়েল জার্নালিজম যেটা, আমি প্রেজেন্টেশনকে খাটো করছি না, কিন্তু রিয়েল জার্নালিজম, ফিল্ড ওয়ার্ক, রিপোর্টিং, সেই জায়গাটা আরও কমেছে। কিছু সাহসী মেয়ে আছে, তারা অনেক কষ্ট করে টিকে আছে এবং তাদের আমি ধন্যবাদ জানাই। কিন্তু গণমাধ্যমের ওভারঅল ব্যবস্থা, টেলিভিশন তো তাও কিছু, কিন্তু যদি পত্রিকার দিকে তাকান সেই সংখ্যাটা আরও কম। এবং অনলাইন যেটি আসছে সেখানেও সেটা কিন্তু ঘরে বসে কাজ করার একটা সম্ভাবনা আছে, তারপরেও আমরা দেখছি যে সেখানেও কিন্তু সেভাবে বাড়ছে না। এর অর্থ হলো আমাদের ব্যবস্থাপনায় দুর্বলতা আছে, এবং এই ব্যবস্থাপনা এই কারণে দুর্বলতা যে আমরা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারছি না। প্রতিষ্ঠান না হওয়াতে নারীদের জন্য এই জায়গাগুলোতে কাজ করা কঠিন হয়ে পড়ছে। পরিবেশের কথা বলছেন ইশতিয়াক ভাই, সামগ্রিকভাবে পরিবেশ, কাজের পরিবেশ আছে, এবং একই সঙ্গে একজন নারী যখন সাংবাদিকতার মতো পেশায় আসে তাকে কিন্তু ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট দুটোই ফেস করতে হয়। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট কন্ডিউসিভ করার ক্ষেত্রে আমাদের খুব বেশি ভূমিকা আছে, কিন্তু নিজেদের ঘরটা আমরা যথেষ্ট, মানে এই ধরেন গত 20 বছরেও যথেষ্ট এগিয়েছে কিনা নারীর জন্য একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমাদের সংবাদ আমাদের গণমাধ্যম এগিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেনি। আমরা একটা এক্সপেকটেশন আছে তো বাংলাদেশের, ধরেন এখন বাংলাদেশের আমরা বলছি হতদরিদ্র সংখ্যা কমছে, আমরা 7% ইকোনমিক গ্রোথ রেটে চলে গিয়েছি, আমাদের দারিদ্র সংখ্যা আমরা 47% থেকে এখন 23% নামিয়ে আনতে পেরেছি। কিন্তু সেই তুলনায় কি আমি নারীকে অগ্রগতি দিতে পেরেছি? এইটা কিন্তু, এবং গণমাধ্যম যে এত কথা বলছে নারীকে নিয়ে, আমার কাছে যেটা মনে হয় যে আমরাও আসলে এই জায়গাটায় মানে ব্যর্থ হয়েছি। এবং এটা ইন্টারনাল এক্সটার্নাল দুই ক্ষেত্রেই। এক্সটার্নাল যে অবস্থাটা আপনি বলছেন সেখানেও কিন্তু আমার ভূমিকা আছে। আমি আমার সহকর্মীকে বাইরে কোন পরিস্থিতির মুখে ফেলছি এবং তাকে আমি সেই সাপোর্টটা দিতে পারছি কিনা, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি রাত 2টোর সময় একটা অ্যাসাইনমেন্টে আমার একটা ফিমেল কলিগরে যদি পাঠাই, তার জন্য আমি সেই সাপোর্টটা রাখছি কেন? কারণ আমি তো জানি সমাজটা তার জন্য উপযুক্ত নয়, তাহলে আমি তাকে সেই উপযুক্ততা দিচ্ছি কিনা অন্য সাপোর্টগুলো দিয়ে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তখন আমি কম্পেয়ার করছি, একটা ছেলে যেতে পারলে একটা মেয়ে পারবে না কেন? তুমি তো সমান অধিকারের দাবি করো, তাহলে তুমি কেন এখানে যেতে পারবে না? নানা ধরনের, এটা কিন্তু এক ধরনের ডিসক্রিমিনেশন। আমি মনে করছি আমি তাকে বুঝে খুব চ্যালেঞ্জ করলাম, আসলে কিন্তু আমি ডিসক্রিমিনেটেড আচরণ করছি। এখানে ম্যানেজমেন্ট ক্রাইসিস আমি বলবো মালিকানার দিক থেকে না, আমি বলবো যে আমাদের গণমাধ্যমের গেটকিপিং পর্যায়ে যে ব্যবস্থাপনা, সেখানে দুর্বলতা রয়ে গেছে আমাদের। এই দুর্বলতাগুলি অবশ্যই আছে, আমরা প্রত্যেকেই কম বেশি কাজ করতে গিয়ে বুঝি, কিন্তু দুর্বলতাগুলি থেকে কাটিয়ে উঠে, কারণ সামনের দিকে অন্তত এখনো পর্যন্ত স্কুলগুলিতে অনেক মেয়েরা আছে, মানে সাংবাদিকতা বিভাগগুলিতে অনেকেই পড়ছেন, এবং আমাদের এখানেও এন্ট্রি লেভেলে কিন্তু মেয়েদের অবস্থান আমি মনে করি যে এখনো যথেষ্ট, বলা যায় যে আমাদের খুব বেশি গবেষণা আমার কাছে নেই আপা। 1998 সালের একটা গবেষণা দেখছি, সেখানে 7 ভাগ নারী এবং তার মধ্যে মাত্র 2 ভাগ হচ্ছে রিপোর্টিংয়ে আছে। তারপরে মনে হয় এরকম আর তথ্য সংগ্রহ হয়নি আমি যতটুকু মানে। আমার আরেকটা অবজারভেশন আছে, আমার যেটা মনে হচ্ছে, আপা যেহেতু ইউনিভার্সিটিতে পড়ান এবং আমিও যেহেতু দুই একটা ইউনিভার্সিটিতে যাই, গণমাধ্যম, গণযোগাযোগ, সাংবাদিকতা কিংবা টেলিভিশন, মিডিয়া, ফিল্ম স্টাডিজ, ওখানে দেখবেন মেয়েদের ছাত্রী হিসেবে উপস্থিত কিন্তু আগের চেয়ে কম বলে মনে হচ্ছে আমার কাছে। আমি ঠিক এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স দিতে পারবো না, কিন্তু পারসেপশন আমার, এটা এই পারসেপশনটা রাইট কিনা এটা আপা বলতে পারবেন এটা। আপা, ক্লাসরুমের চেহারা একটু পরিবর্তন হচ্ছে কিনা? আমরা যখন পড়েছি তখন অবশ্য মেয়েই বেশি ছিল আমাদের ক্লাসে, তাই না? ক্লাসরুম থেকে শুরু করে পুরোটা পর্যন্ত যাই, আপনি আগে যে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, ক্লাসরুমের ক্ষেত্রে আমি সব ক্ষেত্রেই বলবো যে সংখ্যাটা কিন্তু আমাদেরকে বিচার করতে হবে যে আজকে মেয়েদের কোন জায়গায় থাকার কথা ছিল। এবং আপনি নূরজাহান বেগমের কথা উল্লেখ করেছেন, সেখান থেকে যদি আমরা শুরু করি এবং যে হারে সাংবাদিক এসেছে সেই হার, তার মানে আমাদেরকে পার্সেন্টেজ দিয়ে কিন্তু দেখতে হবে। আমাদের কিন্তু কয়টা মেয়েকে দেখছি সেটা দেখলে মুগ্ধ হলে চলবে না। তো যদি পার্সেন্টেজের হারের দিকে দেখতে হয়, তাহলে আমি মনে করি যে আসলে গণযোগাযোগ ও সাংবাদিকতায় বিভিন্ন ক্লাসে একসময় কিন্তু প্রায় 50% ছাত্রী পড়তো। এখন দেখা যাচ্ছে যে সেই সংখ্যাটা কমছে, এবং আমরা এ নিয়ে যে গবেষণাগুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে তাদেরকে জিজ্ঞেস করা যখন হয়েছে, তারা আসলে সাংবাদিকতায় যেতে চায় না। এবং সাংবাদিকতায় কেন তারা যেতে চায় না তার কিছু কারণ কিন্তু ইশতিয়াক রেজা বলেছেন, যে
ওভারঅল যে সাংবাদিকতার জন্য পরিবেশটা তৈরি হয়েছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে কিন্তু যে স্ট্রং যে আমাদের রিজার্ভেশন যে মেয়েদের কাজ করার ব্যাপারে, সেটা কিন্তু আসলে খুব বেশি কমেনি। আমরা কিন্তু এখনো সাংবাদিকতা পেশাটিকে নারীর পেশা বলে মনে করি না, যার ফলে যে সাংবাদিকতায় মেয়েরা যদি কাজ করতে চান, আসলেই যদি আমরা মনে করি যে এই বদলগুলি ঘটাতে হবে, তাহলে কিন্তু তার জন্য পুরোপুরি নীতিমালা থাকতে হবে। এবং এই নীতিমালা কিন্তু আসলে পুরুষ সাংবাদিকদের জন্য নীতিমালা, পরিষ্কার নীতিমালা থাকতে হবে। এবং এই নীতিমালা অর্থে আমরা বুঝি নীতিমালা এবং কোড অফ কন্ডাক্ট। এবং নীতিমালা অর্থে আমরা বুঝি যে আপনি নিয়োগ কিভাবে দেবেন, তার খুব একেবারেই স্বচ্ছ আপনার পরিষ্কারভাবে লেখা থাকতে হবে আপনি কাদেরকে নিয়োগ দিচ্ছেন। নীতিমালার ব্যাপারটা একটু বিস্তারিতই জানতে চাইবো, কারণ এখানে আসলে নিয়োগ থেকে শুরু করে পরিবেশ সবকিছু একটা নীতি দ্বারাই নির্ধারিত যদি হয়, তাহলে হয়তো পরিস্থিতি পরিবর্তনের জন্য সেটা একটা ভূমিকা রাখতে পারে। যেহেতু বিস্তারিত জানা দরকার, সেই জন্য আমি একটু বিজ্ঞাপনের চাপ সামলে আপনার কাছে আবার ফিরে আসবো। একটা বিরতির পর ফিরছি। ডেডলাইন ঢাকায়, নিচে বিরতির পর ফিরে এলাম। ডেডলাইন ঢাকায় নিচেপা যেটি বলছিলেন যে কিছু নীতিমালা প্রয়োজন আছে, সেই নীতিমালাগুলি যদি কি ধরনের হওয়া প্রয়োজন এবং সেইটা বাস্তবায়ন করার জন্য আবার কোথা থেকে এক ধরনের ইমপ্লিমেন্টেশনের দিক নির্দেশনা থাকার প্রয়োজন আছে কি? অবশ্যই নীতিমালা তো এমন একটা জিনিস যেটি প্রত্যেকটি মিডিয়া হাউসে থাকা দরকার, এবং যে জিনিসটি একেবারেই লিখিত এবং সেখানে প্রত্যেকটি দিকের পরিষ্কারভাবে উল্লেখ থাকবে। তার সেই নীতিমালাটি আমরা তার সাথে আরও বলি যে সেই নীতিমালাটি হবে জেন্ডার সংবেদী। এখন সেই নীতিমালায় একেবারেই নিয়োগ থেকে শুরু করে যে কাদেরকে নিয়োগ দেওয়া হবে, তার ব্যাকগ্রাউন্ড কি হবে, সেটা থেকে শুরু করে পদায়ন কিভাবে হবে, প্রশিক্ষণ কিভাবে হবে, প্রশিক্ষণ কাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, এগুলি প্রত্যেকটা জিনিসের স্পষ্ট যেমন উল্লেখ থাকবে, তেমনি উল্লেখ থাকবে আচরণবিধি, কোড অফ কন্ডাক্ট। হ্যাঁ, যে কি ধরনের, যেমন আমরা যৌন নিপীড়ন যথেষ্ট অভিযোগ পাই, সেটা যে কোনো প্রতিষ্ঠানে আছে, কিন্তু তার জন্য যেমন বাংলাদেশে হাইকোর্টের একটি অর্ডারও রয়েছে, এবং যতদিন পর্যন্ত না একটু সেক্সুয়াল হ্যারাসমেন্ট একটা আইন তৈরি না হয়, ততদিন পর্যন্ত কিন্তু এটাই সেখানে যথেষ্ট এক্সপ্লিসিটলি বলা আছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা কোনো মিডিয়া হাউসকে এখনো পর্যন্ত সেটা ইনঅ্যাক্ট করতে দেখছি না। তো এই যে অভিযোগ করার ব্যবস্থা থাকা, কোনো সমস্যা হলে সেটি জানানোর ব্যবস্থা থাকা, এছাড়া একটা জেন্ডার সংবেদী পরিবেশের জন্য যে জায়গাগুলো দরকার বা যে সুবিধাগুলো দরকার, সেগুলি খুব উল্লেখ থাকা, যেমন এটা যেমন কাজের ক্ষেত্রে, তেমনি অবকাঠামোগত দিক থেকে যে যথেষ্ট টয়লেট আছে কিনা, একজন মেয়ে এবং যাওয়ার, একটা ছেলে এবং মেয়ে দুজনেরই কিন্তু প্রাইভেসি দরকার, এই প্রাইভেসিটা তাকে দেওয়া হচ্ছে কিনা, মেয়েটিকে বা ছেলেটির কাজ করার জন্য তাকে যেমন কোথাও যে কাজ করার জন্য যত ধরনের সুবিধার প্রয়োজন হয়, যেমন গভীর রাতে কাজ করার জন্য যে যেমন নিরাপত্তার প্রশ্নটি আমাদের সব জায়গায় রয়েছে, তো তার জন্য আসলে সেই ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হচ্ছে কিনা, এই সমস্ত কিছুই কিন্তু সেখানে উল্লেখ থাকতে হয়। একটা হচ্ছে পলিসি, তার মানে দুই ধরনের, একটা হচ্ছে যে আপনার যে কর্মীরা কাজ করছে তাদের জন্য পলিসি, আরেকটি হচ্ছে যে কন্টেন্টের দিক থেকে পলিসি। এবং কন্টেন্টের দিক থেকেও আসলে অলিখিত আমরা মুখে বলি যে না আমাদের পলিসি আছে, পলিসি আছে, আসলে কিন্তু লিখিত পলিসি খুব কম মিডিয়া হাউসেই আছে। কন্টেন্ট কি হবে সেটি অত্যন্ত বড় একটি প্রশ্ন, কেননা মিডিয়াও কিন্তু আমাদের সোশ্যালাইজেশন ইনস্টিটিউশন, মিডিয়া একটা বড় রকম করে কিন্তু আমাদের মানসিকতাও তৈরি করছে। ঠিক ইশতিয়াক রেজা যেটি বলছেন যে বাইরে মেয়েটি কি হচ্ছে, সেইটাও কিন্তু আমরাই তৈরি করছি ইন এ সেন্স। তো তার মানে যে আপনি যে কন্টেন্ট প্রচার করছেন, সেই কন্টেন্ট দিয়ে আপনি, মিডিয়া কিন্তু আমাদের একটা বড় শিক্ষার মাধ্যম এখন। তো কন্টেন্টে আপনি আসলে নারীকে কিভাবে উপস্থাপন করছেন, তাকে কি রোলে আপনি দেখাচ্ছেন, সে কি কাজ করতে পারবে, বা তাকে কতখানি আপনি অসম্মান করছেন, তাকে পণ্যায়িত করে তুলছেন কিনা, এটাও কিন্তু পলিসির আর একটা পার্ট। আপনার কোডে আপনি আসলে কতখানি জেন্ডার সংবেদী থাকছেন, এই সমস্ত কিছু মিলিয়েই আসলে নির্ধারিত হবে যে মেয়েদেরকে মিডিয়া হাউসে বা এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনি ধরে রাখতে পারবেন কিনা। এবং একই সঙ্গে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যতক্ষণ না পর্যন্ত আমরা সমসংখ্যক নারীকে মিডিয়ার কাজে অন্তর্ভুক্ত করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যে
যে বলি যে আমাদের খবর হচ্ছে নিউট্রাল, আমাদের খবর হচ্ছে অবজেক্টিভ, আমরা কিন্তু অবজেক্টিভ খবর দিচ্ছি না। খুব পরিষ্কারভাবে খেয়াল করুন কথাটা, যে যখন আপনি অধিকাংশ পুরুষের মাধ্যমে খবর সংগ্রহ প্রচার করছেন, আপনি যাদেরকে ইন্টারভিউ করছেন, এরা সবাই যখন বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ হচ্ছে, আপনি কিন্তু সমাজের পুরুষ এবং এলিট পুরুষ, আপনি কিন্তু সমাজের একটি মাত্র অংশের দৃষ্টিভঙ্গি প্রচার করছেন। অর্থাৎ মিডিয়ার যে প্রধান কথা, আপনি কিন্তু নৈতিকতার দিক থেকে, আপনি অবজেক্টিভিটির দিক থেকে, আপনি কিন্তু সংবাদের যা করার কথা ছিল সেই দায়িত্বই পূরণ করছেন না। কাজে এটা শুধু নারীর অংশগ্রহণের ব্যাপার নয়, এটি কিন্তু সর্বতোভাবে সংবাদের কি হওয়া উচিত ছিল সেই প্রশ্নটারও আমাদেরকে উত্তর দেয়। ইশতিয়াক ভাই, এইখানে একটু আপনার কাছেও আসতে চাই যে এই যে ধরেন দর্শনগত দিক থেকে একটা ব্যাপার আছে, কিন্তু তার চেয়েতেও বড় একটা ব্যাপার অবজেক্টিভিটির দর্শন আছে, কিছুটা কৌশলও আছে, অনেক ক্ষেত্রে আমরা কৌশলও ব্যবহার করি। কিন্তু আপা যেটা বলছেন সেটা হচ্ছে একটা ফিজিক্যাল চ্যালেঞ্জ, যে এখানে আমরা খবর সংগ্রহ এবং প্রচারে নারীকে না রাখার কারণে অবজেক্টিভিটির থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এইটা আমরা কতটুকু আসলে, যেহেতু এটা সত্যি যে সংবাদ সংগ্রহ থেকে শুরু করে সম্পাদনা অনেক ক্ষেত্রেই পুরুষের অংশগ্রহণ অনেক বেশি, সেখানে এই অবজেক্টিভিটিটা আদৌ রাখা যাচ্ছে কিনা, এটা কতটুকু চ্যালেঞ্জ? না, এক কথায় উত্তর হলো রাখা যাচ্ছে না, কারণ সংখ্যায় তো কম, ফলে তাদের অংশগ্রহণ কম, ফলে তাদের মতন করে কন্টেন্ট হচ্ছে কম। যারা সংখ্যায় বেশি তাদের কন্টেন্ট আসছে বেশি, তাদের পারসেপশন অনুযায়ী কন্টেন্ট তৈরি হচ্ছে, এটা তো সত্য কথা। আমাদের বাংলাদেশের মিডিয়ার একটা গত কয়েক বছরের যদি দশকের যদি আপনি দেখেন, এক দশক বা এক যুগের যদি চেঞ্জটা দেখেন, তাহলে দেখবেন যে আমাদের মিডিয়ার ওনারশিপ প্যাটার্নে একটা বড় পরিবর্তন আসছে। এবং এখানে কিন্তু কর্পোরেট পুঁজি, আমরা যেটাকে বলি ক্যাপিটাল, অনেক বেড়েছে আগের চাইতে। বড় বড় বিজনেস হাউস এখানে ইনভেস্ট করছে, কিন্তু সেই অর্থে কর্পোরেট সিটিজেন আমরা তৈরি করতে পারছি না ইন হাউসগুলিতে। কর্পোরেট সিটিজেন তাদেরকেই বলা হয় যারা ন্যায় নীতি নৈতিকতা মেনে চলাচল করে এবং তার সহকর্মীদের সাথে এবং সোসাইটির মাঝে আচরণ করে। এখন এই জায়গাটায় বাংলাদেশে আমার যেটা মনে হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যমে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট এসছে ঠিকই, কিন্তু কর্পোরেট কালচার আনতে পারেনি। বরং যেটা এসছে, দিস আর অল প্রাইভেট এন্টারপ্রাইজ উইথ ফিউডাল কালচার, সামন্ত সংস্কৃতির একটা সাংঘাতিক রিফ্লেকশন এখানে আছে। কোনো একক ব্যক্তির সিদ্ধান্তই পুরো স্টেশনের সিদ্ধান্ত, এটাই কিন্তু এখানে চূড়ান্ত। এখানে ডেমোক্রেটিক এনভায়রনমেন্টটা আসলে সেইভাবে নাই। হয়তো বলতে পারে যে আমার তো হেড অফ নিউজ আছে, আমার তো এডিটর আছে, আমার তো যুগ্ম সম্পাদক আছে, বার্তা সম্পাদক আছে, বাট তাদের কিন্তু আসলে ওই অর্থে কিন্তু ডিসিশন মেকিং ক্ষমতা নেই। বলে ওখানে কন্টেন্ট কিন্তু সাংঘাতিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। একটা হলো যে পুরুষের পারসেপশনে একটা প্রবলেম আছে, আবার তার যেইটুকু আছে সেইটারও কোনো রিফ্লেকশন হচ্ছে না ওই কালচারটা না থাকার কারণে। ফলে আমি যা কালেকশন করছি, যা আমি এডিট করছি এবং যা আমি ডিস্ট্রিবিউট করছি, এন্টায়ার প্রসেসের মধ্যে দেখা যাচ্ছে যে সোসাইটিতে আমরা যেই এথিক্যাল স্ট্যান্ডার্ডের সমাজ চাই, সেটা রাজনীতি হোক, অর্থনীতি হোক, কিংবা সামাজিক ন্যায় বিচার হোক। আপনি দেন খাদিজার ঘটনাটাই যদি চিন্তা করেন, আমরা এই কন্টেন্টটা যে সার্ভ করেছি, কতজন উইমেন বিশেষজ্ঞের মতামত নিয়েছি, কতটা মেলের মতামত, যত টকশো করেছি সব রাজনৈতিক টকশো করেছি। আমরা কিন্তু সেইভাবে কোনো ডেথ টকশো করতে পারি নাই, কিংবা নিউজও সেভাবে করি নাই। আমি আত্মসমালোচনাই করছি। এর কারণ হলো আমার চাহিদা এবং ডিমান্ড এবং সাপ্লাই দুই জায়গাতেই এমন সব ব্যক্তি জড়িত, তাদেরটাই আসলে আমরা নিরূপণ করছি। সোসাইটির ডিমান্ড এন্ড সাপ্লাইটা কিন্তু আমরা নিরূপণ করতে পারছি না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে এসেছে, যে ওনারশিপ প্যাটার্ন, এবং সবচেয়ে ইশতিয়াক ভাই যেটা বলছেন যে কর্পোরেট যে কালচারটা, সেটা এখানে ইশতিয়াক ভাই একটা বিরতির পর আবার আসবো, যে আসলে এটা কি কর্পোরেট বা বিনিয়োগকারীদের ব্যর্থতা, নাকি আসলে এই ব্যর্থতাটা আমাদের সাংবাদিকতা, আমরা যারা সাংবাদিকতা করছি উপরের দিকে, তারা ওই জিনিসটা অ্যাডাপ্ট করতে পারি না? এটা বিরতির পরে এই বিষয়টা নিয়ে আবার ফিরে আসবো। ডেডলাইন ঢাকায় নিচ্ছে বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। ইশতিয়াক ভাই, আপনার কাছে আবার একটু ফিরে আসতে চাই খুব সংক্ষেপে, যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেইখান থেকে আসলে বা যেটা বলছিলাম যে এটার জন্য সাংবাদিকদের দায় কতটুকু আছে, বা কিভাবে এটা ওভারকাম করা যায়? সাংবাদিকদের দায় আছে, কারণ হলো আমরা প্রথমত আমাদের যে বডিজগুলো ছিল, জার্নালিস্ট ইউনিয়ন,
দেখেন সেটা এখন পলিটিক্যাল লাইনে ডিভাইডেড হয়ে গেছে, ফলে ইউনিয়নের কোনো ভয়েস বলতে নেই কিন্তু আমাদের পেশায়। ফলে ইউনিয়ন যেহেতু দুর্বল হয়েছে, ইন হাউস ইউনিটগুলো দুর্বল হয়েছে, ফলে ইন হাউস এবং আউটসাইড ফেডারেল কোথাও থেকে কোনো ভয়েস নেই সাংবাদিকদের স্বার্থ রক্ষায়। আরেকটা হলো আমাদের এখানে সেই অর্থে কোনো এডিটর্স গিল্ড নাই, যেটা এথিক্স অফ জার্নালিজম, স্ট্যান্ডার্ড অফ জার্নালিজম এজ ওয়েল এজ ইন্টারেস্ট অফ জার্নালিজম, এই সবগুলো ক্ষেত্রকে প্রোটেক্ট করবে। সেই ভয়েসটাও কিন্তু সেইভাবে না, এবং সেখানেও কিন্তু রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্তি ভয়ঙ্করভাবে, আপনি সাম্প্রতিককালে সম্পাদক পরিষদের কিছু বিবৃতি নিয়ে দেখেছেন যে তাদের মধ্যেই কত ধরনের মতবিরোধ। আরেকটা হলো আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা কখনো হিউম্যান রিসোর্স তৈরি করার চেষ্টা করি নাই। আমরা কতগুলি মানুষ এনেছি কিন্তু তাদেরকে রিসোর্স ভাবি নাই, এবং অন দি জব ট্রেনিং ইনস্টিটিউট, তাদেরকে যে হিউম্যান রিসোর্স হিসাবে তৈরি করা, ডে বাই ডে আমরা শুধু শিখেছি লার্নিং বাই ডুইং, কাজ করতে করতে শেখা, কিন্তু আমার কোনো প্রাতিষ্ঠানিক পরিচর্যা নেই। আমাকে এটা একটা কেরিয়ার ভাবা, একটা পর্যায়ে গিয়ে বিশেষ করে এলিভেশন স্টেজে গিয়ে আমি কিন্তু এমন একটা ব্লকেট তৈরি করছি, মেয়ে তো থাকছেই না, ভালো মেধাবী ছেলেও থাকছে না। এটা একটা স্টাম্বলিং ব্লকের মধ্যে পড়ে যাচ্ছে, এবং আমরা আবার নতুন রিক্রুটমেন্টে যাচ্ছি, আবার একটা স্বল্প বেতনের লোক খুঁজছি, আবার তাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দিচ্ছি, আবার নতুন লোক লিখছি। এখানে কোনোভাবেই প্রাতিষ্ঠানিক কোনো চর্চা থাকছে না। ফলে এখানে যে একটা যে ইন্টারনাল স্ট্রং ভয়েস এজ ওয়েল এজ একটা মানে জার্নালিস্ট কমিউনিটির যে একটা স্ট্রং ভয়েস থাকা দরকার ছিল, কোথাও কিন্তু আপনি দেখবেন না সেই ভয়েসটা আছে। ফলে যেটা হয়েছে, ব্যক্তি সাংবাদিকরা এখন ব্যক্তিগত ইন্টারেস্টে যত সময় দিচ্ছে, কমিউনিটির স্বার্থে সেই সময়টা দিচ্ছে না। এবং এখানে অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, এনার্জি রিপোর্টার্স ফোরাম পাবেন, আপনি সিভিল এভিয়েশন ফোরাম পাবেন, আপনি ট্যুরিজম, আপনি বিজনেস জার্নালিস্ট ফোরাম পাবেন, অনেক ধরনের অ্যাসোসিয়েশন আছে, কিন্তু কালেকটিভ কোনো ভয়েস নেই। ইশতিয়াক ভাই, অবশ্যই এই জিনিসগুলি থেকে মানে খুব দ্রুত উদ্ধার পাওয়া দরকার আমাদের। আমি একটু অন্য দিকে যাব। আমি একটা গবেষণা দেখছিলাম, এটা চায়নার একটা ইউনিভার্সিটিতে বাংলাদেশি 2 স্টুডেন্ট করেছে। তাদের গবেষণায় দেখছি যে বাংলাদেশের সাংবাদিকদের, নারী সাংবাদিকদের 65% বলছেন তারা ইন হাউস নানান ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন রেসপন্ডেন্টদের মধ্যে। এটা অনেক হাই। এশিয়ান উইমেনদের যে রিপোর্ট আছে সেখানে আমি দেখছি 35 to 40। তো সেক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি এটা। এবং একই সঙ্গে এই যে ইশতিয়াক ভাই যেটি বলছিলেন যে হিউম্যান রিসোর্স হিসেবে তৈরি করা, সেইখানে নারীরা অনেক পিছিয়ে আছে। আমরা দেখছি যে আমরা যতই বয়স হচ্ছে ততই আমাদের আশেপাশে থেকে আমাদের নারী সহকর্মীরা ঝরে যাচ্ছে, অথবা মানে আমাদের পাশে দেখছি না। এটা খুবই সত্যি কথা। আমার যে কারণে বলা হয় যে আসলে নারীর উন্নয়ন কোনো আলাদা বিষয় নয়। সাংবাদিকতায় যে নারীর অনুপস্থিতি, নারী নেই, এটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে শিখব যে এটি কিন্তু আমাদের পুরো সাংবাদিকতা বা পুরো মিডিয়াকে যে ক্ষতিগ্রস্ত করছে। অর্থাৎ যে কালচারটা আমরা তৈরি করেছি, যেটা জেন্ডার ইনসেনসিটিভ কালচার, সেটি কিন্তু সবার জন্যই একটা ইনসেনসিটিভ কালচার। এই ব্যাপারটা আমাদেরকে খুব পরিষ্কার হতে হবে। তো আমাদের এই কালচারে আমরা দেখব এই যেটি ইশতিয়াক বলছেন, যে আসলে সাংবাদিকতাকে একটা প্রফেশন এবং অত্যন্ত দরকারি একটা জায়গা, যেখানে যে জনসম্পদ তাদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে যে জনসম্পদ তৈরি হবে, এই কাজগুলো যখন আমরা ঠিক মতো করার কথা চিন্তা করব, তখনই কিন্তু আমি আমার ওই পলিসিগুলি তৈরি করব যে আমি আমার জনসম্পদকে কিভাবে নেব, তাকে কিভাবে প্রশিক্ষণ দেব, হ্যাঁ, তার কাজের বন্টন কিভাবে হবে, তাকে রাখার জন্য আমি কি করে চেষ্টা করব। তো দেখা যাচ্ছে যে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি যে ভয়াবহ দিকে যাচ্ছে, যেটা প্রথমে মেয়েদের অবস্থান দিয়ে আমরা বুঝতে পারছি আস্তে আস্তে, সেটা হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক, বিশ্বের সাথে প্রতিযোগিতামূলক কিন্তু সংবাদ সংগ্রহ পরিবেশন ব্যবস্থা তৈরি করছি না, তাই না? আমরা শুধুমাত্র দ্রুত টিকে থাকার মতো করে আমাদের পুরো সংবাদ শিল্পকে সাজিয়েছি। এই যে দ্রুত টিকে থাকার জন্য, তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে আপনি যখন কম্পিটিটিভ একটা সংবাদ মাধ্যম তৈরি করতে চাচ্ছেন, কম্পিটিটিভ গণমাধ্যম তৈরি করতে চাচ্ছেন, তার মানে কিন্তু আপনি সেই মাধ্যমটি দীর্ঘস্থায়ী হওয়ার মতো করে আপনি প্রোগ্রাম পরিকল্পনা করবেন, আপনি মানুষ তৈরি করবেন। এবং আপনি এই যে যেমন ইশতিয়াক বলছে, আপনি বলছেন, যেমন আমরা আরো দেখতে পাচ্ছি যে মেয়েরা শুধু থাকছে না তাই না, অবস্থাটা এমন তৈরি হচ্ছে যে যেখানে বয়স হয়ে গেলে এমনকি পুরুষ সাংবাদিকরা থাকছেন না। কেন?
যে তিনি যত, অথচ অন্যান্য জায়গায় আমরা দেখব যে যত এক্সপিরিয়েন্স হচ্ছে তাকে নেওয়ার জন্য লুফে পড়ছে অন্যান্য গণমাধ্যম। সেটা হচ্ছে আমরা যেটা হচ্ছে যে আমরা অত্যন্ত স্বল্প খরচে গণমাধ্যম চালানোর চেষ্টা করছি। আমরা প্রশিক্ষিত মানুষের চেয়ে যে প্রশিক্ষিত না তাকে দ্রুত নিচ্ছি অত্যন্ত কম বেতন দিয়ে, তাকে আমি প্রশিক্ষণ দিচ্ছি না। প্রশিক্ষণটা দেওয়ার কথা ছিল কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রির, এত বড় একটা ইন্ডাস্ট্রি, কিন্তু তার নিজের দক্ষ জনসম্পদ তাকে তৈরি করার চিন্তা করতে হবে। কিন্তু আমরা কোনো ইনস্টিটিউট তৈরি হতে দেখছি না, এবং ইন হাউস ট্রেনিংও ততখানি দেখছি না। তার সাথে তো জেন্ডার সেন্সিটিভ ট্রেনিং আছেই, তার সাথে তো তাকে কিভাবে এই সমস্ত ট্রেনিং আছে যে কিভাবে তারা আরো ভালো সংবেদী রিপোর্ট লিখবেন, সেসব আমরা দেখছি না। অর্থাৎ অত্যন্ত কম খরচে দ্রুত প্রফিট আনার মতো করে যখন আমরা একটি ইন্ডাস্ট্রি তৈরি করছি, সেই ইন্ডাস্ট্রির বর্তমান যতখানি আমরা খারাপ দেখতে পাচ্ছি তার ভবিষ্যৎও কিন্তু অত্যন্ত খারাপ। তো তার মানে হচ্ছে যে আপনি এমন একটা জনশক্তি তৈরি করছেন যেটা শক্তিশালী না, সেটা আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে এই ব্যাপারে আসলে সবাইকেই ভাবতে হবে। একদম। একটা বিরতির পর আপনাদের দুজনের কাছেই ফিরে আসছি, এবং সেই সময় একটু এই যে পরিস্থিতিটা সেটা নিয়ে অনেক ধরনের গবেষণা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আমরা কালকেও আপনাকে দেখেছি যে সাউথ এশিয়ান উইমেন নেটওয়ার্ক, সেখানে আলোচনা হচ্ছে। সেগুলিও একটু জানতে চাইবো যে নিশ্চয়ই মানে এই রোগগুলি সারানোর নানান ধরনের উপায় খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। এটা বিরতি পরে আসছে। ডেডলাইন ঢাকায় নিচে আরো বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। গীতি আপা, একদম খুব অল্পতেই জানতে চাই যে এই নানান ধরনের তৎপরতা চলছে, উদ্যোগ আছে, নারীদের যে সাংবাদিকতা নানান ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে সেগুলি মোকাবেলা করার জন্য আর কি, সেগুলিও যদি একটু আমাদেরকে জানান যে অনেক রোগের কথা শুনলাম, ওষুধ কি আসছে বা আছে? যেটা খুবই আসলে রিসেন্টলি খুবই কি বলবো উদ্দীপিত হয়েছি যে এই সাউথ এশিয়ান, দক্ষিণ এশিয়ার লেভেলে একটি সংগঠন কাজ করছে, সাউথ এশিয়ান উইমেন নেটওয়ার্ক। এরা নানা বিষয় নিয়ে কাজ করে, কিন্তু স্বাভাবিকভাবে মিডিয়া একটি বড় কনসার্ন। এবং সোয়ান নাম, আদ্যাক্ষর দিলে বাংলায় হয় রাজহাঁস। সোয়ান যেটা করছে যে সোয়ানের সাথে ইউনেস্কো কাজ করছে। সবাই জানি আমরা যে ইউনেস্কো কিন্তু দীর্ঘদিন ধরে এই কমিউনিকেশন পলিসি, এই সমস্ত রিসেন্টলি যে জেন্ডার সেন্সিটিভ ম্যানুয়ালটা দিয়েও তৈরি করেছে কি করে কাজ করতে হবে। তো এই সাউথ এশিয়ার 9টি দেশ একসাথে কাজ করবে, এবং এই সোয়ান যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে যে একটা এই গাইডলাইন তৈরি করা এবং বেসলাইন সার্ভে করা, যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কি অবস্থা রয়েছে সেই নিয়ে একটা বেসলাইন সার্ভে করা, এবং নারীর অবস্থান এবং কোড অফ কন্ডাক্ট কিভাবে আছে। এবং এরপরে তারা যেটা করবেন সেটা হচ্ছে যে এটা মনিটর অ্যাডভোকেসি করবেন যাতে এই গাইডলাইনগুলো সর্বত্র গৃহীত হয় পলিসি মেকিং লেভেলে, এবং তারা এই বিষয়গুলোতে অ্যাডভোকেসি করবেন যে যারা পলিসি তৈরি করছেন তাদেরকেও যেন ট্রেনিং দেওয়া হয়, জেন্ডার সেন্সিটিভ ট্রেনিং দেওয়া হয়, এবং সেটা সব লেভেলেই যেন ট্রেনিং দেওয়া হয়, এবং তারা এটা মনিটর করবেন। তো এই জিনিসটি আসলে আমি এই জিনিসটি ইউরোপে, আফ্রিকায় বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন দেশ মিলে একসাথে কাজ করতে দেখেছি, এবং দেখেছি যে এতে অনেক ভালো ফল পাওয়া যায়। কেননা একই একটা রেজিয়নে সাধারণত সমস্যাগুলি একই ধরনের থাকে, এবং একটা যখন রিজিওনাল লেভেল থেকে, বিশেষ করে ইউনেস্কোর মতো একটা প্রতিষ্ঠানের সঙ্গে যদি প্রেশার তৈরি করা যায়, তাহলে হয়তো এই মানে একসাথে অনেকগুলো ভুল কাটানো সম্ভব হবে। এটা একটা আশাবাদের জায়গা। ইশতিয়াক ভাই, এখানে একটু জানতে চাই যে আপা বলছেন যে ট্রেনিং এবং অন্যান্য ভাবে শুধু নারী না, সামগ্রিকভাবেই নারীদের বিষয়টা, এবং আমাদের যেটা আপনি এর আগেও বলছিলেন যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়টা কিরকম আছে, এবং এক্ষেত্রে কেমন জোর দেওয়া দরকার? প্রশিক্ষণের বিষয়টা তো একেবারে নেই বললেই চলে। যেটা আছে সেটা হলো বিভিন্ন এনজিওরা সাংবাদিকতার বিভিন্ন বিষয়ের উপরে নানা সময় শর্ট টার্ম প্রশিক্ষণের আয়োজন করে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রশিক্ষণ। ওই অর্থে কোনো প্ল্যান প্রশিক্ষণ নাই। এবং এনজিওরা আপনি জানেন তাদের নানা ধরনের ইন্টারেস্ট কাজ করে, তাদের নানা ধরনের কনস্টিটিউয়েন্সি থাকে, সেটা নিয়ে তারা কাজ করে। আরেকটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে সরকারি ব্যবস্থাপনা, সেটা হলো প্রেস ইনস্টিটিউটে। এবং মজার ব্যাপার হলো প্রেস ইনস্টিটিউট ট্রেনিংয়ের বিনিময়ে টাকা দেয় কোথায়? তো মানুষ টাকা দিয়ে প্রশিক্ষণ নেওয়ার কথা,
অর্থাৎ পত্রিকাগুলো, টেলিভিশনগুলো, প্রেস ইনস্টিটিউটকে টাকা দিবে যে তুমি আমাকে একটা ভালো ট্রেনিংয়ের আয়োজন করে দাও, কিংবা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনকে টাকা দিবে যে তুমি আমাকে একটা আমার কর্মীদের জন্য ভালো ট্রেনিং করে দাও। কোনো এই কন্ট্রিবিউশন একদম জিরো, কোনো কন্ট্রিবিউশন নাই। অথচ এই দুইটা প্রতিষ্ঠানই হয়েছিল যে এই হাউসগুলো কন্ট্রিবিউট করবে, কোনো কন্ট্রিবিউশন নেই। আরেকটা হলো কোনো এক্সচেঞ্জ প্রোগ্রাম নেই। আমরা ভালো ভালো জার্নালিজম, সারা দেখেন পৃথিবী এখন ইন্টিগ্রেটেড হয়েছে। আপনি এখন ডার্ট সেন্টার বলেন, পয়েন্টার ইনস্টিটিউট বলেন, কিংবা ICFJ বলেন, এদের সাথে কোনো ধরনের বাংলাদেশের কারো কোনো ইভেন রিজিওনাল লেভেলেও পর্যন্ত নাই। ফলে ইন্টারন্যাশনাল জার্নালিজমের যে চেঞ্জগুলো আমরা শুধু ইন্টারনেট দেখে শিখছি, কিন্তু আমাদের কোনো এক্সচেঞ্জ প্রোগ্রাম না থাকে তো আমরা সেই জায়গাগুলোতে এক্সপ্লোর করতে পারছি না। দুঃখজনক হলো কেউ যদি, কোনো সাংবাদিক যদি ব্যক্তিগতভাবে কোনো একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে নিজেকে যুক্ত করেও হাউসগুলো তাকে এনকারেজ করে না, তাকে ছুটি দিতে চায় না, অথচ এটা ডিউটি লিভ হিসেবে বিবেচিত হওয়ার কথা, তখন দেখা যায় লিভ উইদাউট পে হিসেবে যেতে হচ্ছে। রয়টার থমসন আপনি জানেন 6 মাসের ফেলোশিপ দেয়, যেটা একটা পর্যায়ে মাস্টার্স পর্যন্ত করা যায়। কোনো হাউস এটা এনকারেজ করে না। আপনার একটা সময় ছিল ইউরোপিয়ান ইউনিয়ন 8 মাসের একটা জার্নালিজম ফেলোশিপ দিতে, এটা বন্ধ হয়ে গেছে, কারণ বাংলাদেশ থেকে ছুটি পাওয়া যায় না। তো এইটা হলো এখন এইগুলো, এই মানসিকতার পরিবর্তন দরকার। আমি একটা এত সুন্দর, এত ইনভেস্টমেন্ট করছি, টেকনোলজির কথা বলছি, এবং বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু অসম্ভব ভালো টেকনোলজি ব্যবহার হচ্ছে, কিন্তু আমার মন মানসিকতা প্রিমিটিভ অবস্থায় রয়ে গেছে। এইটা বদলানোটা খুবই, আমাদের খুব বেশি হয়তো তৎপরতা। এই জন্য মানসিকতার পরিবর্তন দরকার। এই মানসিকতা ম্যানেজমেন্ট এবং যারা স্টাফ আছে উভয়ের মধ্যে একটা সম্মিলন দরকার, যে আমি একটা ক্লাস অর্গানাইজেশন করব, যে অর্গানাইজেশনের প্রতিটা স্টাফকে আমি হিউম্যান রিসোর্স হিসাবে বিবেচনা করব, শুধু মাথা হিসাবে কিংবা তার দুটি হাত হিসাবে বিবেচনা করব না। সেটা ইশতিয়াক ভাই, আপা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার একই সময়।